বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমসিইউ সম্বন্ধে। এমসিইউ অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। এমসিইউ হলো আজকের সময়ের সবথেকে বড় মুভি ফ্র্যাঞ্চাইজ। যে ফ্র্যাঞ্চাইজটি এখনো পর্যন্ত 32টি মুভির সাথে 29.6 বিলিয়ন ডলারকে আয় করতে পেরেছে এবং এই আয়ের অ্যামাউন্টটা এতটাই বেশি যে এই জন্যই আজকের সময়েও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ট্রান্সফরমার এবং ডিসি ইউনিভার্সের মতো বড় বড় সিনেমাটিক ইউনিভার্সও মার্ভেলের কালেকশনকে ব্রেক করতে পারেনি। এমনকি মার্ভেলের টোটাল কালেকশনকে ব্রেক করা তো দূরের কথা, এই তিনটি ইউনিভার্সের টোটাল কালেকশনও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতোই হয়ে থাকে না। কিন্তু এটিকে আমরা সবাই জানি যে স্টুডিও আসলে অনেকটাই বেশি পরিমাণে বড় হয়ে থাকে, তার সাথে জুড়ে থাকা ফ্যাক্টগুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে। বন্ধুরা এই জন্যই আজকের এই ভিডিওতে আমরা এটিকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করবো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে নিয়ে এমন 10টি ফ্যাক্টের সম্বন্ধে যেগুলোকে মার্ভেলের বেশিরভাগ ফ্যানরাই জানে না। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা এবার এই অসাধারণ ভিডিওটিকে শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 10। বন্ধুরা গ্রুট গার্ডিয়ান অফ গ্যালাক্সির সব থেকে কিউট মেম্বার, যে শুধুমাত্র আই এম গ্রুটই বলে থাকে এবং আমরা সবাই জানি যে গ্রুটের এই সাউন্ডটিকে দিয়েছে হলিউডের খুবই বড় একটি অ্যাক্টর ভিন ডিজেল। কিন্তু যখনই ভিন ডিজেল গ্রুটের এই আওয়াজটিকে রেকর্ড করত তখন তাকে বলা হতো গ্রুটের প্রত্যেকটি কথাকে আলাদা ইমোশনের সাথে রেকর্ড করার জন্য। এই জন্যই ভিন ডিজেলের পক্ষে গ্রুটের সাউন্ডকে রেকর্ড করতে অনেকটাই বেশি পরিমাণে বোরিং লাগতো। এই কারণে ভিন ডিজেল জানতো না যে সে যে কথাটিকে বলছে তার অর্থ কি। এই জন্য সে এই কথাটিকে ঠিক করার জন্য গার্ডিয়ান অফ গ্যালাক্সির ডাইরেক্টর জেমস গান ভিন ডিজেলকে একটি প্রপার স্ক্রিপ্টও তাকে লিখে দেয় যেখানে গ্রুটের প্রত্যেকটি কথার মানে লেখা ছিল। এই জন্য ভিন ডিজেল যখনই আই এম দ্য গ্রুট এই কথাটিকে রেকর্ড করেছিল তখন সে বুঝতে পারছিল সে কোন কথাটিকে বলছিল। এই কারণে ভিন ডিজেল গ্রুটের ইমোশনকেও খুবই ভালোভাবে এক্সপ্রেস করতেও পারছিল। ফ্যাক্ট নাম্বার 9। বন্ধুরা যখন প্রথমবারের জন্য মার্ভেল স্টুডিও ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে স্পাইডারম্যানকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ইন্ট্রোডিউস করতে যাচ্ছিল তখন মার্ভেলের জন্য সবথেকে বড় প্রবলেম ছিল স্পাইডারম্যানের মতো সবথেকে জনপ্রিয় সুপারহিরোর জন্য খুবই একটি ভালো অ্যাক্টরকে কাস্ট করা, যাকে দেখতে অনেকটাই বাস্তব জীবনের পিটার পার্কারের মতোই মনে হয়। এবং এই ক্যারেক্টারের জন্য মার্ভেল অনেকগুলো অ্যাক্টরকে কনসিডার করেছিল, যার মধ্যে একটি অ্যাক্টর টম হল্যান্ডও ছিল এবং টম হল্যান্ড স্পাইডারম্যানের পরিবর্তন হয়ে যাওয়ার জন্য 5 বছরের অডিয়েন্স দিয়েছিল। কিন্তু মার্ভেল স্টুডিও যখন স্পাইডারম্যান হিসাবে টম হল্যান্ডকে বেছে নিয়েছিল তখন এই কথাটিকে মার্ভেল স্টুডিও টম হল্যান্ডকে বলেনি এবং টম হল্যান্ড এই কথাটিকে সোশ্যাল মিডিয়ার দ্বারাই জানতে পেরেছিল যখন সে নিজের কাস্টিংকে একটি ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দেখতে পেয়েছিল এবং এরপরে সে জানতে পেরে যায় যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে তাকে স্পাইডারম্যান হিসেবে কাস্ট করে নেওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার 8। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মুভিগুলোকে দেখে সবাই মনে করছিল যে এই ইউনিভার্সের প্রত্যেকটি মুভির টাইমলাইন তার আগের মুভির থেকে আগের কাহিনীকে দেখানো হচ্ছে। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স যখন নিজের অরিজিনাল টাইমলাইনকে রিভিল করে দেয় তখন এটির সাহায্যে আমরা সবাই জানতে পেরে যাই যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 3টি বড় মুভি যেগুলো ছিল আয়রন ম্যান 2, দ্য ইনক্রেডিবল হাল্ক এবং থর 1 মুভি, এবং এই 3টি মুভির টাইমলাইনই একটি সপ্তাহের মধ্যেই হয়েছিল। অর্থাৎ যে সময়ের মধ্যে আয়রন ম্যান বিপ স্ল্যাশের সাথে লড়াই করছিল সেই সময়ের মধ্যে থর ডেস্ট্রয়ার আর্মারের সাথে লড়াই করছিল এবং হাল্ক লড়াই করছিল অ্যাবোমিনেশনের সাথে। ফ্যাক্ট নাম্বার 7। বন্ধুরা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে কোন অ্যাক্টরটিকে সব থেকে বেশি পরিমাণে দেখা গিয়েছিল তখন আপনাদের মধ্যে বেশিরভাগেরই উত্তর হবে রবার্ট ডাউনি জুনিয়রের আয়রন ম্যানের। কিন্তু আসল সত্যতা হলো এই যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যে অ্যাক্টরটিকে সব থেকে বেশি পরিমাণে মুভির মধ্যে দেখা গিয়েছিল সে অ্যাক্টরটির নাম হলো স্ট্যানলি। স্ট্যানলি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বেশিরভাগ মুভির মধ্যে ক্যামিও রোলকে প্লে করেছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথমের মুভিগুলোর মধ্যে স্ট্যানলি যখন সাল 2008-এ আসা আয়রন ম্যান 1 মুভি এবং দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির মধ্যে নিজের ক্যামিও রোলকে প্লে করেছিল তখন সে মনে করছিল তার রোলটি অনেকটাই ছোট রয়েছে বলে। এই জন্য সে ডিসাইড করে যে সে এখন থেকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থরের ফাদার অর্থাৎ ওডিনের রোলকে প্লে করবে। কিন্তু থর 1 মুভির মেকার্সরা ওডিন হিসেবে স্ট্যানলিকে বেছে নেয়নি, যার ফলে স্ট্যানলি অনেকটাই বেশি পরিমাণে রেগেও গিয়েছিল এবং সে এর ফলে অনেকটাই বেশি পরিমাণে হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু এরপরে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্ট্যানলি আবার নিজের ক্যামিও রোলকে প্লে করতে থাকে। বন্ধুরা আপনার হিসেবে যদি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ওডিনের ক্যারেক্টারটিকে স্ট্যানলি প্লে করতো তাহলে সেটিকে কেমন লাগতো সেটিকে আপনারা কমেন্ট করেও বলতে ভুলবেন না। ফ্যাক্ট নাম্বার 6।
বন্ধুরা এই ফ্যাক্টটিকে আপনাদের মধ্যে বেশিরভাগ সুপারহিরো ফ্যানরাই জেনে থাকবেন, কিন্তু এরপরেও যারা জানেন না তাদের জন্য আমি আপনাদেরকে বলে দিই যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যে আয়রন ম্যানকে দেখানো হয়েছিল সেটিকে আসলে রিয়েল লাইফের এলন মাস্ক থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। এই জন্য আপনারা রিয়েল লাইফের এলন মাস্কের সাথে টনি স্টার্কের অনেকটাই বেশি পরিমাণে সিমিলারিটিও দেখতে পাবেন। এবং আমরা সবাই জানি যে রিয়েল লাইফের মধ্যে টনি স্টার্কের ক্যারেক্টারটি কতটা বেশি পরিমাণে জনপ্রিয়। এই জন্যই বন্ধুরা বেশিরভাগ মানুষেরাই এলন মাস্ককে রিয়েল লাইফ টনি স্টার্ক বলে থাকে। যেহেতু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের টনি রিয়েল লাইফে এলন মাস্ক থেকে ইন্সপায়ার হয়েছিল, এই জন্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যান 2 মুভির মধ্যে এলন মাস্ককে দিয়ে একটি ক্যামিও রোলকে প্লে করানো হয়েছিল, যেখানে আপনারা টনি স্টার্কের সাথে এলন মাস্ককে একসাথেই দেখতে পাবেন। বন্ধুরা এখানে আপনারা মনে করতে পারেন যে মার্ভেল কমিকের টনি স্টার্ককে তাহলে রিয়েল লাইফের কোন ক্যারেক্টার থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে যেই টনি স্টার্ককে আমরা আসলে মার্ভেল কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম সেটির ইন্সপিরেশন এলন মাস্ক নয়, বরং হাওয়ার্ড হিউগ ছিল। ফ্যাক্ট নাম্বার 5, বন্ধুরা এটিকে আমরা তো দেখে এসেছি যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যতগুলো মুভির মধ্যে টনি স্টার্ককে দেখানো হয়েছিল সেই সমস্ত মুভির মধ্যেই টনি স্টার্ক নিজের আয়রন ম্যান আর্মারকেও পড়েছিল। কিন্তু আসল কথা হলো এই যে টনি স্টার্ক শুধুমাত্র 2008 খ্রিস্টাব্দে আসা আয়রন ম্যান 1 মুভির মধ্যেই আয়রন ম্যান আর্মারকে পড়েছিল, কারণ তখন থেকে শুরু করে অ্যাভেঞ্জার এন্ড গেম পর্যন্ত টনি স্টার্ককে যতবারই আয়রন ম্যান আর্মারের মধ্যে দেখানো হয়েছিল সেই সমস্ত সিনগুলোর মধ্যে হয় টনি স্টার্কের আর্মারগুলোকে ভিএফএক্স এর দ্বারা ক্রিয়েট করা হয়েছিল অথবা টনি স্টার্ককে শোল্ডার প্লেটকে পরিয়ে শুট করানো হয়েছিল এবং এরপরে এডিটিং করে এর উপরে আর্মারকেও পরিয়ে দেওয়া হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 4, বন্ধুরা আপনারা তো সবাই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের স্পাইডারম্যান হোমকামিং মুভির মধ্যে সোকারের হাতে এক প্রকারের গনলেটকে তো দেখেইছিলেন এবং এই গনলেটটিকেই ব্যবহার করে সে স্পাইডারম্যানকে অনেকটাই দূরে ফিকে ফেলিয়ে দিতে পারছিল। কিন্তু এই গনলেটটি আসলে সোকারের নয়, বরং এটি ক্রস বন্ডের ছিল। এবং আপনারা যদি মনে রাখেন তাহলে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে যখন ক্রস বন্ড ক্যাপ্টেন আমেরিকার সাথে লড়াই করতে এসেছিল তখন ক্যাপ্টেন আমেরিকা ওই গনলেটকে একেবারে উবড়ে ফেলে দিয়েছিল, যার পরে ক্রস বন্ডের মৃত্যু হয়ে গিয়েছিল এবং এরপরে ক্রস বন্ডের ওই গনলেট রিপারমেন্ট অফ ড্যামেজ পেয়ে যায় এবং এরপরে সকার ওই জায়গা থেকে ওই গনলেটকে চুরি করে এবং এরপরে সে ওই গনলেটকে চেঞ্জেস করে একেবারে ওটিকে আপগ্রেডও করে দেয় এবং এরপরে সে এটির সাথে চিতরি আর্মির টেকনোলজিকেও মিলিয়ে দেয়, যার ফলে তৈরি হয় সকারের পাওয়ারফুল গনলেটটি। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা আপনারা কি এমন মুভিকে দেখেছেন যার মধ্যে যে অ্যাক্টরটি হিরো রোলকেও প্লে করেছিল সেই অ্যাক্টরটি আসলে ভিলেনের রোলকে প্লে করেছিল? এবং এটিকে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জ মুভিটিকে দেখতে পারেন। আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 2016তে আসা ডক্টর স্ট্রেঞ্জ মুভিটি বেনেডিক্ট কামারব্যাচের এমসিইউর প্রথম মুভি ছিল এবং এই মুভির মধ্যেই সে ডক্টর স্ট্রেঞ্জের ক্যারেক্টারটিকে প্লে করেছিল এবং এই মুভির মধ্যেই সে হিরোর ক্যারেক্টারটিকে প্লে করার সাথে সাথে সে আসলে এই মুভির ভিলেনের রোলকেও প্লে করেছিল, আসলে ছিল ডোরমামু। বেনেডিক্ট কামারব্যাচ এই মুভির জন্য ডোরমামুর ইমোশনকে ক্যাপচার করেছিল, এমনকি সেই মুভির মধ্যে ডোরমামুর আজকেও দিয়েছিল। কিন্তু এনার এই কাজটি এতটাই পারফেক্ট ছিল যে যেটিকে এই মুভি দেখা কোনো প্রকার মানুষই বুঝতে পারেনি। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধুরা আপনারা সবাই থর র‍্যাগনারক মুভির মধ্যে হ্যাজর ক্যারেক্টারটিকে দেখেছেন। ওই ক্যারেক্টারটি যার আসলে 3টি মাথা ছিল। বেশিরভাগ মানুষেরাই এই ক্যারেক্টারটিকে ইগনোর করে দিয়েছিল, কিন্তু যারা এই ক্যারেক্টারটিকে লক্ষ্য করেছিল তারা হয়তো এই জিনিসটিকে লক্ষ্য করেছিল যে এর 3টি মাথার মধ্যে একটি মাথা ছিল থরের ক্যারেক্টারটিকে প্লে করা ক্রিস হেমসওয়ার্থের এবং লাস্টের মাথাটি ছিল এই মুভির ডাইরেক্টর টাইকা ওয়াইটিটির এবং মিডিলের মাথাটি ছিল এই ক্যারেক্টারটিকে প্লে করা মোশন অ্যাক্টরের। এখান থেকে আপনারা বুঝতে পারছেন মার্ভেল কিভাবে ছোট ছোট ডিটেলস কেও খুবই ভালোভাবে লক্ষ্য রাখে। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা এটিকে তো আপনারা সবাই জানবেন যে এমসিইউর মধ্যে আমরা সবথেকে প্রথমে স্পাইডারম্যানকে দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে, কিন্তু এই কথাটিকে খুবই কম মানুষই জানে যে পিটার পার্কারকে এমসিইউর মধ্যে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিটি আসার আগেও তাকে দেখানো হয়েছিল, সেটিকেও আয়রন ম্যানের সেকেন্ড মুভি আয়রন ম্যান 2 মুভির মধ্যে। আপনারা তো সবাই আয়রন ম্যান 2 মুভির এই সিনকে তো মনে রাখবেন। আসলে আয়রন ম্যান 2 মুভির ক্লাইম্যাক্সের মধ্যে দেখানো এই ছোট বাচ্চাটি আর কেউ নয় বরং পিটার পার্কারই ছিল এবং এটিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রেসিডেন্ট কেভিন ফাইগি নিজেই কনফার্ম করেছিল। এবং আপনারা যদি নোটিস করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আয়রন ম্যান 2 মুভির মধ্যে দেখানো এই ছোট বাচ্চাটির ড্রেস এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে দেখানো পিটার পার্কারের ড্রেস প্রায় সেম ছিল এবং এটিকে আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স জেনে বুঝেই করেছিল। এই জন্যই যাতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে যাতে মানুষেরা স্পাইডারম্যানকে দেখে যাতে বুঝতে পেরে যায় এটি আসলে সেই ছোট বাচ্চাটি ছিল, কিন্তু এই জিনিসটিকে খুব কম মানুষই ধরতে পেরেছিল। বন্ধুরা এটিই ছিল ভিডিও যেখানে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে বড় 10টি ফ্যাক্টকে নিয়ে কথা বললাম। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য
অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।